হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো রয়েছো সবাই। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর যে আর একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টারটা। তো এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি যে পদার্থের ধর্মগুলো জেনেছি এবং বিভিন্ন প্রকার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম জানার পরে তাদের ব্যবহারটাও কিছুটা জেনে নিয়েছি। তো এখন পদার্থ, সে বিভিন্ন যে পদার্থ হোক না কেন, সেটা কিভাবে তৈরি, অর্থাৎ ওই পদার্থগুলো কিভাবে তৈরি হয়েছে, এইটা কিন্তু অনেক আগে প্রাচীন মানুষের মনে কিন্তু এই ধারণাটা এসেছিল এবং সেই ধারণাটা থেকে ধীরে ধীরে মানুষের প্রশ্নগুলোকে সমাধান করার জন্য বিভিন্ন সময়ের বিজ্ঞানীরা তারা কিন্তু ধীরে ধীরে প্রচেষ্টা চালিয়েছেন। তো আমাদের বইতে এই যে পদার্থের গঠনের একটা ছোট্ট ইতিহাস আমাদের কিন্তু জানতে হবে, যেটা সেই সময়ে মানুষের মনে যে প্রশ্নটা জেগেছে পদার্থ কি দিয়ে তৈরি। বিশেষ করে আমরা জানি প্রাচীন সভ্যতার বিকাশগুলো ঘটেছিল বিশেষ করে গ্রিস, ভারত। তো এইখানেই কিন্তু বিশেষ করে যে বিভিন্ন মানুষ, যে তৎকালীন যে জ্ঞানী মানুষ যাদেরকে দার্শনিক বলে বলা হতো, তাদের মনেই কিন্তু এই প্রশ্নগুলো উদয় হয়েছিল। বিশেষ করে গ্রিক দার্শনিকদের কথা, গ্রিক দার্শনিক যে রয়েছেন আমাদের বইতে দেওয়া আছে লিউকিপ্পাস। ইতিহাস অর্থাৎ এই যে গঠনটার, পদার্থের যে গঠনের ইতিহাসটা জানার জন্য আমাদের যে গ্রিকদের কথা আর ভারতীয়দের কিছু কথা আমাদের এখানে জানতে হবে। গ্রিক দার্শনিক যে লিউকিপ্পাস এবং তার যে ছাত্র ডেমোক্রিটাস, এরা কিন্তু প্রায় 2500 বছর পূর্বে আজ থেকে প্রথম যে বলেন যে পদার্থকে যদি ভাঙতে শুরু করা হয় তার আলটিমেট একটা ছোট্ট অংশ পাওয়া যায়, যাকে তারা নাম দিয়েছিলেন অ্যাটম, অর্থাৎ যাকে আর ভাঙা যাবে না, বা অ্যাটমস বলে তারা নাম দিয়েছিল। তাহলে প্রায় আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিকদের মনে, অর্থাৎ গ্রিক দার্শনিক লিউকিপ্পাস এবং তার ছাত্র যে ডেমোক্রিটাস, তাদের মনে এই প্রশ্নটা এসেছিল। তো পরবর্তীকালে সেই যে ধারণাটা কিন্তু ধীরে ধীরে তার পরবর্তী যে গ্রিক যে সভ্যতাতেও ধারাবাহিকভাবে চলে আসবে। বিশেষ করে গ্রিক দার্শনিক এপিকিউরাস এবং রোমান দার্শনিক লুক্রেসিয়াস, এদের কিন্তু অবদানগুলো, তারা কিন্তু এই যে অ্যাটমসের ধারণাটাকে মেনে চলবেন। পরবর্তীকালে ভারতীয় দার্শনিকদের মধ্যে কনাদ কিন্তু পরমাণু ধারণাটা কিন্তু দেবেন। এই যে অ্যাটম অর্থাৎ যাকে গ্রিক ভাষায় ভাঙা যায় না, বাংলায় যাকে বলা হচ্ছে পরমাণু, এই পরমাণুর ধারণা কিন্তু দেবেন হচ্ছে কনাদ। অর্থাৎ ভারতীয়দের মধ্যে, গ্রিকদের মধ্যে, দার্শনিকদের মধ্যে প্রথম থেকে এই যে পদার্থের যে ক্ষুদ্রতম অংশ একটা কেউ হতে পারে তার ধারণাটা কিন্তু এসেছে। তো বিশেষ করে 1660 খ্রিস্টাব্দের দিকে যেমন আইজাক নিউটন কিংবা তৎকালীন সমসাময়িক যে বিভিন্ন বিজ্ঞানী রবার্ট বয়েল, এরাও কিন্তু কল্পনা করতে থাকেন যে পদার্থগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা দিয়ে গঠিত, যাদের জন্যই কিন্তু তাদের ধর্মগুলো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে দেখায়। তো মাঝের একটা লং পিরিয়ড, অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি আজ থেকে অনেক বছর আগে, কিন্তু মাঝের একটা দীর্ঘক্ষণ কিন্তু গেছে বিজ্ঞানের অন্ধকারময় যুগ, যেখানে কিন্তু তৎকালীন যে সম্রাটরা কিন্তু কেউই হচ্ছে কিন্তু ওই বিজ্ঞানের যে অগ্রগতির দিকে তাদের চিন্তা ভাবনাটা রাখেনি। তো সেই জন্য সেটা একটা অন্ধকারময় যুগ গেছে। পরবর্তী সময় আর 1660 খ্রিস্টাব্দ থেকে যখন যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে হওয়া শুরু করে ধীরে ধীরে বিজ্ঞানের কিন্তু জয়যাত্রা ঘটে। তো তারপর থেকে ধীরে ধীরে বিভিন্ন সময়ে পদার্থের ক্ষুদ্রতম কণা যে পরমাণু নিয়ে পরমাণুবাদ প্রকাশ করা হয়ে থাকছে। তাহলে 1660 খ্রিস্টাব্দে যে আইজাক নিউটন কিংবা যে রবার্ট বয়েল, এরা কিন্তু এই যে ক্ষুদ্র কণার ধারণা দেন। পরবর্তীকালে যে অ্যাভোগাড্রো আসবেন, তিনি কিন্তু অণুর ধারণা দেবেন, তো সেটা পরবর্তীকালে। তো এইরকম ধারণাগুলো নিয়ে বিভিন্ন পদার্থ আবিষ্কার হয়ে যাচ্ছিল, যখনই কিন্তু প্রত্যেক পদার্থের মধ্যে কিছু রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাচ্ছিল এবং তারা একই রকমভাবে বিক্রিয়া করে, এইটা কিন্তু জানা যাচ্ছিল। তো সেই জন্য তারা কিছু মিল খুঁজে পাচ্ছিলেন যে প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু তাহলে মিল রয়েছে। তো সেই রকম ধারণা নিয়ে 1808 খ্রিস্টাব্দে শুরু হবে ডাল্টনের পরমাণুবাদ। অর্থাৎ যখন
বিজ্ঞানীরা জেনেছেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা বলে কেউ পরমাণু রয়েছে, এবং এই পরমাণুগুলো কি ধরনের ভাবে তাদের বৈশিষ্ট্য বা আচার আচরণ করে অন্য পদার্থের সঙ্গে, সেটা নিয়েই বিজ্ঞানী ডাল্টন কিন্তু সর্বপ্রথম একটা সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন 1808 খ্রিস্টাব্দে তার ডাল্টনের পরমাণুবাদ প্রকাশের মধ্য দিয়ে। এই ডাল্টনের পরমাণুবাদ প্রকাশের চারটা মূল পয়েন্ট ছিল। সেই চারটা পয়েন্ট কি কি না, পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যাকে আর ভাঙা যাবে না। তাহলে এইটা ভাঙা যাবে না, এটা হচ্ছে তার প্রথম যে পরমাণুবাদের মূল বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল কি, যে একই মৌলিক পদার্থ যদি হয়ে থাকে, তো আমরা এর আগের চ্যাপ্টারে পদার্থ পড়েছি, সেই পদার্থের জেনেছি পদার্থগুলো মৌলিক পদার্থ হতে পারে, আবার যৌগিক পদার্থ হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধাতু অধাতুগুলো সব মিশে তাদের মধ্যে বিক্রিয়া করে কিন্তু বিভিন্ন প্রকার যৌগ তৈরি করে। তো সেই মৌলিক পদার্থের ক্ষেত্রে তিনি বলছিলেন যে একই মৌলিক পদার্থগুলোর পরমাণুগুলো কিন্তু একই রকমেরই হবে। অর্থাৎ মানেটা কি, একই মৌলিক পদার্থ মানে কি, আমি যদি এখানে একটা সোনা কোনো জায়গা থেকে জোগাড় করি, সেই সোনাটাকে ভেঙে তার যে পরমাণুটা পাবো, সেই পরমাণুটার যে যে ধর্ম বা গুণাগুণী থাকবে, অন্য কোনো একটা জায়গায় পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি পরমাণু সোনার পরমাণুকে আমি জোগাড় করে তার ধর্মগুলো বৈশিষ্ট্যগুলো দেখি, সবগুলো একই হবে। অর্থাৎ একই মৌলিক পদার্থগুলোর সে পরমাণুগুলো একই রকমেরই তার ধর্ম হবে, আর ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর যে ধর্ম হবে ভিন্ন ভিন্ন। যদি একটা সোনার পরমাণু, রূপার পরমাণু, কিংবা তামার পরমাণু, কিংবা লোহার পরমাণু, প্রত্যেক পদার্থের যে পরমাণুগুলো সেটা কিন্তু হবে আলাদা আলাদা, তাদের ধর্মগুলো হবে আলাদা আলাদা। এইটা হচ্ছে 3 নম্বর যে যে তার পরমাণুবাদের মূল বিষয়। 4 নম্বর একটা বিষয় ছিল কি, যে বিভিন্ন মৌলিক পদার্থগুলো যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে যখন নতুন কোনো যৌগ তৈরি করতে যায়, তখন কিন্তু পরমাণুগুলো পূর্ণ সংখ্যায় কিন্তু যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। কোনো অর্ধেক ভাঙা অংশ নিয়ে কিন্তু তারা যুক্ত হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যায় জুড়বে। অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে যখন ধরো অক্সিজেনের বিক্রিয়ায় জল তৈরি করছে, তখন কি হবে, ধরো দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেনের বিক্রিয়ায় জল তৈরি হবে। অর্থাৎ এখানে বিভিন্ন মৌলিক পদার্থগুলো যখন বিক্রিয়া করবে, তাদের পরমাণুগুলো কিন্তু ভেতরে পূর্ণ সংখ্যায় তারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই 4টা বিষয় ছিল ডাল্টনের পরমাণুবাদের মূল 4টা বিষয়। কিন্তু পরবর্তীকালে এই যে 4 নম্বর পয়েন্টটা ছিল, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরলনুপাতে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে, এইটাকে নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে কিছু সমস্যা দেখা গেল। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তখনই কিন্তু অ্যামেলিও অ্যাভোগাড্রো তখন কিন্তু যে অণুর একটা ধারণা দেন। অণু, তিনি বলছেন কি, অণু হচ্ছে কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ এই ধারণাটা কি করে এলো, যে বিভিন্ন পরমাণুগুলো জুড়ে জুড়ে তৈরি হয় অণু। বিভিন্ন যে অণুগুলো তৈরি হয় কি, পরমাণু জুড়ে তৈরি হয় কিন্তু অণু। অর্থাৎ এই অণু হচ্ছে কিন্তু যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ যৌগ যখন তৈরি হয়ে যায়, সেই যৌগের মধ্যে কিন্তু পরমাণুগুলো আর আলাদাভাবে পাওয়া যাবে না, সেই পরমাণুগুলো জুড়ে তারা অণু হিসাবে তারা এককভাবে তারা স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে বোঝা গেছে পরমাণুবাদটা সাধারণত এটা ছিল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কিন্তু পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হবে কে না অণু। তাহলে এইভাবে যখন পরমাণুবাদ প্রকাশিত হয়ে গেল 1808 খ্রিস্টাব্দে, এবং এরপর থেকে অনেক কিছু জিনিস এই পরমাণুবাদ তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল। কিন্তু যে 19বিংশ শতকে কিছু এমন ঘটনাগুলো ঘটতে থাকবে, যেই সমস্ত ঘটনাগুলো কিন্তু আর এই পরমাণুবাদ দিয়ে কিন্তু আর ব্যাখ্যা করা যাচ্ছে না। অর্থাৎ কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো বোঝাতে গেলে বা ব্যাখ্যা করতে গেলে যে পরমাণুটাকে যে অবিভাজ্য, সেটা কিন্তু আর ধরা যাচ্ছে। তো সেই রকম ভাবে কয়েকজন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলস্বরূপ আমরা বিভিন্ন পরমাণুকে ভেঙে যে 3টা কণার আবিষ্কার হবে, ইলেকট্রন আবিষ্কার হবে। অর্থাৎ পরমাণুকে যে ভাঙা যায়, সেইটা কিন্তু ধীরে ধীরে সেই ধারণাটা ধীরে ধীরে দৃঢ় হতে থাকে। অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদের মূল যে বিষয়টা ছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, সেইটা কিন্তু ভুল প্রমাণিত হবে।
বিশেষ করে পরমাণুকে ভেঙে প্রথম যেটা আবিষ্কার হবে 1897 খ্রিস্টাব্দে একটা নেগেটিভ আধানগ্রস্ত কণার আবিষ্কার করবেন হচ্ছেন বিজ্ঞানী মিলিকন, জে থমসন। জে থমসন কিন্তু যে এই ইলেকট্রনের আবিষ্কার করবেন থমসন, কিন্তু এই থমসন কিন্তু ইলেকট্রন নামকরণ করবেন হচ্ছেন কিন্তু জর্জ স্টোনি বলে আমেরিকান বিজ্ঞানী। নামকরণটা করবেন হচ্ছে কিন্তু তিনি আবিষ্কার করবেন, আর হচ্ছে স্টোনি আমেরিকান বিজ্ঞানী যে স্টোনি কিন্তু নামকরণ করবেন। তাহলে ইলেকট্রনের আবিষ্কারটা হবেই না। তাহলে পরমাণু আবার যেহেতু একটা নিস্তড়িত কণা, তাহলে নিশ্চয়ই পরমাণুর ভেতরে পজিটিভ কিছু কণা আছে বা পজিটিভ একটা অংশ রয়েছে, সেইটার আবিষ্কারের পিছনে আবার বিজ্ঞানীরা লেগে পড়বেন। অর্থাৎ হবে আবিষ্কার প্রোটনের আবিষ্কার। এই প্রোটনের আবিষ্কার হবে কিন্তু 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড তিনি কিন্তু আবিষ্কার করবেন যে একটা পজিটিভ আধানগ্রস্ত কণা রয়েছে। তখন কিন্তু তিনি নামকরণ করেননি। তো রাদারফোর্ডের পরীক্ষা নিরীক্ষা আমরা উঁচু ক্লাসে পড়বো নবম শ্রেণীতে। তো রাদারফোর্ড কিন্তু আবিষ্কারটা করবেন, তিনি পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে কিন্তু তিনি নামকরণও করবেন। অর্থাৎ রাদারফোর্ড আবিষ্কার করবেন এই যে প্রোটনের আবিষ্কার 1913 খ্রিস্টাব্দে, আর 1920 খ্রিস্টাব্দের দিকে সম্ভবত এই প্রোটন নামকরণটা করবেন। এই হচ্ছে প্রোটনের নামকরণ করবেন হচ্ছে রাদারফোর্ড। তো এরপরে এই রাদারফোর্ডেরই ছাত্র নিউট্রন আবিষ্কার করবেন যে স্যাডউইক, যে 1932 খ্রিস্টাব্দে স্যাডউইক কিন্তু তিনি যে নিউট্রন কণার আবিষ্কার করবেন। তো পদার্থের মধ্যে প্রথম আবিষ্কার হবে ইলেকট্রন আবিষ্কার করবেন যে থমসন, স্টোনি নামকরণ করবেন। তারপরে প্রোটনের আবিষ্কার হবে রাদারফোর্ডের মাধ্যমে, তারপর নামকরণও তিনি করবেন পরবর্তীকালে তার ছাত্র যে স্যাডউইক, তিনি কিন্তু এই নিউট্রনটা আবিষ্কার করবেন। আমরা দেখতেই পাচ্ছি যে নিউট্রন নিস্তড়িত কণা, অর্থাৎ প্রোটন হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। তাহলে যেহেতু নিস্তড়িত কণা, তাকে কিন্তু খুঁজতে অনেক দিন সময় লেগে গেছে ইলেকট্রন। তো এইবারে এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনগুলো কিভাবে পরমাণুর মধ্যে রয়েছে সেইটা জানার জন্য কিন্তু বিজ্ঞানীরা কিন্তু পরীক্ষা চালিয়েছিলেন। বিশেষ করে এই যে রাদারফোর্ড পরীক্ষা যখন করছিলেন, এই প্রোটনটার যে অর্থাৎ পজিটিভ অংশটা কোথায় রয়েছে তার উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি সেই সময় তিনি পরমাণুর মডেল তিনি দেবেন, যে পরমাণুর মডেলটা তিনি দেবেন কত খ্রিস্টাব্দে, অর্থাৎ সেই 1913 খ্রিস্টাব্দে যখন তিনি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ সোনার পাতের উপর আলফা কণা ফেলে তিনি তার একটা পরীক্ষার রেজাল্ট দেখবেন। সেইটা দেখে কিন্তু তিনি পরমাণুর একটা মডেল দেবেন। পরমাণু মডেল বলতে কি, অর্থাৎ যাকে সচক্ষে দেখা যাচ্ছে না কিন্তু তার সেই রকমের আকৃতি হলে অনেক ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব হবে। তো সেই জন্য সেটাকে তখন নাম দেওয়া হয়েছিল পরমাণু মডেল, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল। কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে সামান্য ভুল ত্রুটি ছিল, সেইটা তার যে ছাত্র নিলস বোর কিন্তু তিনি তার সমাধান করবেন। সেই রাদারফোর্ড বোর মডেল, যেটা আমরা আমাদের অষ্টম শ্রেণীর বইতে আছে পড়ব, যে রাদারফোর্ড বোর মডেল। আচ্ছা, রাদারফোর্ডের সঙ্গে বোরের কারেকশন, যখন তার যে ভুল ত্রুটিটাকে সংশোধন কিছুটা করা হবে, সেই মডেল। তো সেই মডেল অনুযায়ী বা রাদারফোর্ড মডেল অনুযায়ী কি, অর্থাৎ রাদারফোর্ড পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় কে আছে, যদিও নিউট্রন তখন আবিষ্কার হয়নি, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন কোথায় কোথায় রয়েছে সেইটা নিয়ে তিনি একটা ছবি দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, যে পরমাণুর দুটো অংশ রয়েছে পরমাণুর, একটা হচ্ছে মাঝের নিউক্লিয়াস অংশ, যেখানে কে থাকছে, প্রোটনগুলো থাকে, আর বাইরে থাকছে ইলেকট্রন মহল অঞ্চল। ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই ইলেকট্রনগুলো তীব্র গতিতে ঘুরতে থাকে। এটাই হচ্ছে বোরের পরমাণু মডেল। অর্থাৎ মাঝখানে সবচেয়ে ভারী অংশটা যাকে নিউক্লিয়াস বলে বলেছিলেন, পরবর্তীকালে আমরা জানবো যে নিউক্লিয়াসের ভেতর আরো নিউট্রন কণাও থাকছে। তাহলে বোর বা রাদারফোর্ড মডেল অনুযায়ী আমরা পরমাণু যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, যে নিউক্লিয়াস রয়েছে একটা, বাইরে রয়েছে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল বলতে কি, অর্থাৎ ইলেকট্রনগুলো সাজানো আছে বিভিন্ন
কক্ষপথে তারা ঘোরার জন্য। আর যদি পরমাণুগুলো নিস্তড়িত হবে তো নিউক্লিয়াসের ভেতর যটা প্রোটন থাকবে ঠিক তটাই ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকবে। এখন বোর মডেল অনুযায়ী কি বা রাদারফোর্ড মডেল অনুযায়ী যে ইলেকট্রন যটা থাকবে প্রোটন তটাই থাকবে, ভাই প্রোটন যটা থাকবে ইলেকট্রন তটা থাকবে। তো ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিন্তু থাকবে, বিভিন্ন কক্ষপথে। আমরা এই নিউক্লিয়াসকে একটু ডট ডট দেখালাম, আর এইগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ, অর্থাৎ যেইগুলোতে ইলেকট্রনগুলো ঘুরলে তাদের কোনো শক্তি ক্ষয় হবে না। এবং কিছু কিছু এলাকা রয়েছে ইলেকট্রনগুলো ঘোরার জন্য চারপাশে নিউক্লিয়াসকে বেস করে, সেইখানে কিন্তু যদি ইলেকট্রনগুলো থাকে তবে কিন্তু তাদের যে ঘূর্ণনের সময় কোনো শক্তি ক্ষয় হবে না। সেইগুলোকে বলা হচ্ছে একটা কক্ষপথ বা শক্তি স্তর বলে বলা হচ্ছে। তাহলে রাদারফোর্ড মডেলের যে মূল বিষয় অনুযায়ী নিউক্লিয়াসে থাকবে প্রোটন, আর যটা প্রোটন থাকবে ঠিক তটাই ইলেকট্রন থাকবে। আর ইলেকট্রনগুলো কিন্তু কক্ষপথে প্রথম কক্ষপথ, এটাকে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এভাবে ভাগ করা থাকবে। এরকম 7টা কক্ষপথ তিনি বলেছিলেন। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? না 8টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে থাকতে পারবে 18টি ইলেকট্রন থাকতে পারবে, যদি ততগুলো ইলেকট্রন থেকে থাকে ওই পরমাণুটা। অর্থাৎ কি পরমাণুটা থাকবে মানে কি পরমাণুর প্রোটন সংখ্যা যদি বেশি হয় ঠিক তত সংখ্যক ইলেকট্রনই থাকবে এবং সেই ইলেকট্রনগুলো ভাগ 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 হয়ে হয়ে থাকবে। তো এই রকম আমাদের বইতে কতগুলো পরমাণুর ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বোঝার চেষ্টা করব। আমরা ধরো একটা পরমাণুর ছবি এঁকে দিচ্ছি। এখানে আমরা বলছি যে প্রোটন রয়েছে 8টি, নিউট্রন রয়েছে 8টি। তাহলে 8টা নিউক্লিয়াসের ছবিটা এঁকেছি। এই 8টা যে প্রোটন রয়েছে নিউক্লিয়াসের ভেতর, পরমাণু ক্ষুদ্র একটা মাঝখানে সেন্টার জায়গায়, তার চারপাশে তাহলে বিভিন্ন যে কক্ষপথ রয়েছে ডট ডট করে দেখাচ্ছে। এইখানে ইলেকট্রনগুলো, তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? 2টো। আমরা দূরে দূরে দেখিয়েছি, কারণ কি আমরা পড়েছি যে ইলেকট্রনগুলো নেগেটিভ আধানগ্রস্ত কণা, তারা যখন পরস্পর বিকর্ষণ করে তারা সমান দূরত্বে বজায় রাখার চেষ্টা করবে। ঠিক সেই রকম দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? না 8টা। এই 8টা আমরা ঠিক মতো দেখাতে পারি না, বিভিন্নভাবে তারা কিন্তু সমান দূরত্বে বজায় রেখে তার যে যার কক্ষপথে তারা ঘুরতে থাকছে। ওই একই কক্ষপথে কিন্তু তারা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ওই একই কক্ষপথ তো একটা 3 ডাইমেনশন স্পেসে তারা বিভিন্ন দিক থেকে ঘুরছে। অর্থাৎ এমনভাবে তারা ঘুরছে পুরো একটা যেমনভাবে একটা ফ্যানের ব্লেড ঘুরলে পুরো অংশ জুড়ে তাকে মনে হচ্ছে যে ওই ফ্যানটা ওইটাই। তাহলে ঠিক একটা ইলেকট্রন যখনই ঘুরছে পুরো অংশ জুড়ে, তখন পুরো একটা অংশ কিন্তু একটা হয়ে যাচ্ছে ওটা পরমাণু। তো এই রকম ভাবে এই ছবি দেখে আমরা তাহলে যটা প্রোটন থাকবে তটাই ইলেকট্রন থাকবে। অর্থাৎ 2টো যদি ইলেকট্রন থেকে যায় প্রথম কক্ষপথে, তারপরের কক্ষপথে থাকতে পারছে আর মাত্র 6টা পড়ে রয়েছে, সেই 6টাই থাকবে। অর্থাৎ আমাদের 8টা যে এঁকেছিলাম ওটা বোঝানোর জন্য 8টা। এই করে মোট ইলেকট্রন কটা হলো? ইলেকট্রন এই যে 8 মাইনাস চিহ্ন বিশিষ্ট কটা আছে? 8টি। আর প্রোটন কটা আছে? 8টি। নিউট্রন কটা আছে? 8টি। তো এইভাবে আমরা বিভিন্ন ছবিগুলো দেখে আমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে চেষ্টা করব যে নিউক্লিয়াসের ভেতর কটা প্রোটন রয়েছে, কটা ইলেকট্রন রয়েছে, এই রকম ব্যাপারগুলো। তো এই রকম ভাবে আমাদের লিথিয়াম পরমাণুর ছবি দেওয়া আছে। লিথিয়াম কিংবা সোডিয়াম প্রত্যেকটা পরমাণুর ছবি দেওয়া আছে, তাদের আমাদের ছকটা পূরণ করতে বলা আছে যে প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা কত হবে। তো এই জায়গায় আমরা যখন বোর রাদারফোর্ড মডেলটা পড়ছি, এইখানে পরমাণু সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা অর্থাৎ সংখ্যা আমাদেরকে জানতে হবে, যেইগুলো যেমন বলা হচ্ছে কি পারমাণবিক ক্রমাঙ্ক। আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে? না কোনো পরমাণুর নিউক্লিয়াসে যটা প্রোটন থাকছে অর্থাৎ প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে। প্রোটনটা কোথায় থাকে? না নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে আর কোন কোন কণা থাকে? না নিউক্লিয়াসে থাকছে যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো এই যে 3টা কণার কথা আমরা জানলাম, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তাহলে প্রোটন এরা হচ্ছে কিন্তু পজিটিভ আধানগ্রস্ত কণা, নিউট্রন এটা কিন্তু নিস্তড়িত কণা, আধান নেই। ইলেকট্রন কিন্তু নেগেটিভ আধানগ্রস্ত কণা। তো এই যে আধান, এই আধানের মানটা কিন্তু আমাদের
এই জেনে রাখা দরকার যে প্রোটন যে আধান তার মানটা কত না পজিটিভ 1.6 ইন্টু 602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আধানের একক কি আমরা জেনেছিলাম, কুলম্ব সূত্র যখন পড়ছিলাম আধানের একক জেনেছিলাম কুলম্ব। তাহলে একটা প্রোটনের আধানের মান হচ্ছে কিন্তু 1.602 পজিটিভ ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এর মান তো 0। আর ইলেকট্রনের মান কিন্তু আধানের মান কত হবে না মাইনাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের আধান যা আর প্রোটনের আধান তা, কিন্তু সংখ্যাগত মানটা একই হলেও চিহ্নটা বিপরীত। তো আমরা এই ইলেকট্রনের মধ্যে যে আধানটা রয়েছে এই যে পরিমাণ আধানটাকেই আমরা একক ধরবো, আধানের এই যে একক হিসাবে ধরবো, এবং সেই জন্য আমরা -1 আধান বলবো। এই সংখ্যাটাকে আমরা একক ধরবো, এই যে সংখ্যাটাকে আমরা একক ধরে তাহলে এই যে ইলেকট্রনের আধানের মান হয়ে যাচ্ছে কত -1। আর ঠিক একই রকম এইটাকে আমরা যেহেতু একক ধরেছি, প্রোটনের আধানের মান কত +1 আধান। তাহলে +1 আধান বলা মানেই কিন্তু আধানের যে ক্ষুদ্রতম মান 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটাকেই বোঝা হচ্ছে। তো এই যে কুলম্ব এককটা আমরা তো বলেছি এটা হচ্ছে এসআই পদ্ধতির একক। সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে আধানের একক কিন্তু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব। সেই এককে তাহলে ইলেকট্রনের মান বা প্রোটনের আধানের মান কত হবে না প্লাস, প্রোটনের যদি হয় +4.8 ইন্টু 10⁻⁻10 ESU। আর ইলেকট্রন এটা হচ্ছে প্রোটনের আধান, ইলেকট্রনের আধান হলে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, এটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান। তো এইরকম ভাবে আধানের মানগুলো আমাদের কিন্তু একটু জেনে রাখা উচিত, যদিও বইতে এখানে নেই। তো এইখানে আমাদের আর একটা জিনিস মনে রাখা দরকার, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের মধ্যে সবচেয়ে ভারী কে, সবচেয়ে হালকা কে? সবচেয়ে হালকা কিন্তু আমরা জানি যে ইলেকট্রনটাই হচ্ছে সবচেয়ে হালকা কণা, আর সবচেয়ে ভারী কণা কিন্তু নিউট্রন, নিউট্রাল পার্টিকেলটাই একটু ভারী। আর নিউট্রন আর প্রোটনের যে ভরটা খুবই কাছাকাছি, প্রায় কাছাকাছি। তো এদের ভরগুলো উঁচু ক্লাসে যখন আমরা পড়বো আবার জানবো। তো প্রোটনের ভরটা একটু লিখে নিচ্ছি 1.6725, এটা হচ্ছে প্রোটনের ভর ইন্টু 10⁻⁻31 কেজি, এটা হচ্ছে মাস অফ প্রোটন। মাস অফ নিউট্রনের ভর কত না 1.6750 ইন্টু 10⁻31 কেজি, -20 নয়, এটা 28 হবে, 28 হবে। আর মাস অফ ইলেকট্রনের মাসটার মান কত হবে না 9.11 ইন্টু 10⁻31 কেজি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব হালকা ইলেকট্রনটা, তুলনামূলকভাবে প্রোটন নিউট্রনের ভরটা তুলনামূলকভাবে কাছাকাছি, সামান্য ডিফারেন্স রয়েছে। তো সেই জন্য নিউট্রনের ভরটা সামান্য বেশি। তো এই ক্ষেত্রে আমরা যেমন একটা সংজ্ঞা জানলাম যে পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যাটার কথা বললাম, ঠিক সেই রকম ভর সংখ্যা কাকে বলে একটা সংখ্যা আমাদের জানতে হবে, ভর সংখ্যা। কোনো পরমাণুর মধ্যে এই যে একটা পরমাণু ছবি এঁকেছি, পরমাণুর মধ্যে যে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে আর বাইরে রয়েছে ইলেকট্রন, এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলটা, প্রোটন সংখ্যা এবং নিউট্রনের মোট যোগফলটাকে বলা হবে ভর সংখ্যা। এই পারমাণবিক ক্রমাঙ্ককে আমরা জেড চিহ্ন দিয়ে অনেক সময় প্রকাশ করি, ভর সংখ্যাটাকে আমরা ক্যাপিটাল এ চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এ সমান কি প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে কোনো পরমাণুর ভর, মোট ভর, অর্থাৎ প্রোটন আর নিউট্রনটা আমরা দেখেছি খুব ভারী কণা, ওদেরই যোগফলটা কি বলা হচ্ছে ওর ভর সংখ্যা। তো ঠিকভাবে এই কীরকম ভাবে আমরা আমাদের বইতে যে একটা ছক দেওয়া রয়েছে সেই ছকটাকে দেখে তোমরা কোনো একটা, আমরা জাস্ট জিজ্ঞেস করার জন্য বলছি, বোঝার জন্য। ধরো আমরা একটা ছবি এঁকেছি, এইটা হচ্ছে সোডিয়াম পরমাণুর ছবি, বোঝা গেছে, সোডিয়াম পরমাণুর ছবি। এখানে দেখতে পাচ্ছ যে প্লাস চিহ্ন দিয়ে 11 লেখা আছে, মানে কি এর 11টা কিন্তু প্রোটন রয়েছে, বোঝা গেছে। তাহলে এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি, এই ছবিটা দেখেই বুঝতে পারছি যে প্রোটন সংখ্যা কত 11টি,
নিউট্রন সংখ্যা কটি না 12টি। ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা মানে প্রোটন নিউট্রনের যোগফল, অর্থাৎ এই ভর সংখ্যা কত হবে 23। একবার 12 যোগ করলে হবে 23। আর পারমাণবিক ক্রমাঙ্ক যদি জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড হবে কত? পারমাণবিক ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যাকে বোঝাবে 11। আচ্ছা, এইরকম ভাবে আমাদের কয়েকটা সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এখানে কটি আছে, তো ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাবো, গুনে নিতে পারবো। প্রথম কক্ষপথে 2টো থাকছে, পরেরটাতে 8টা থাকছে, তারপরেরটাতে 1টা থাকছে, আর কি 10 এর 11টি। তো এইরকম ভাবে কোনো একটা পরমাণুর ছবি দেওয়া থাকলে যেমন ভাবে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যাগুলো আমরা দেখে বলতে পারবো, ঠিক একই রকম ভাবে এই রকম সংখ্যাগুলো দেওয়া থাকলেও তার ছবিটা আঁকতে ধরো বলা আছে যে এই রকম একটা ছবি পরমাণু, এইরকম প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12 বিশিষ্ট এরকম কোনো একটা পরমাণুর ছবি আঁকো। অর্থাৎ সংখ্যা দেওয়া থাকলে যেমন ছবি তৈরি করতে পারবো, এবং ছবিটা থেকেও আমরা সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। ঠিক সেই রকম পরমাণুগুলোকে সাংকেতিক আকারে প্রকাশ করার জন্য ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে তার চিহ্নটাকে লিখে তার প্রোটন সংখ্যাটাকে বাম দিকে নিচে লেখা হয়, আর হয় ডান দিকে উপরে কিংবা বাম দিকে উপরের দিকে তার ভর সংখ্যাটাকে লেখা হয়ে থাকে। এইভাবে চিহ্নটার সাহায্যে কিন্তু একটা পরমাণুকে প্রকাশ করা হয়, অর্থাৎ পরমাণুকে প্রকাশ করা হয় এইভাবে। তো এক্ষেত্রে এই ছবিটা দেখে, এই সিম্বলটা দেখেই আমরা তাহলে বুঝতে পারছি যে তাহলে এই অর্থাৎ এইটা হচ্ছে প্রোটনকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে ভর সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা আমরা সহজে বের করলাম 11, ভর সংখ্যা যেহেতু 23, আমরা জানি ভর সংখ্যা মানে কত? প্রোটন এবং নিউট্রনের যে যোগফল। তাহলে 23 থেকে 11 বাদ দিলে নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবো 12। এই 12টা পাচ্ছি কি করে? 23 বিযুক্ত 11 করে। আর ইলেকট্রন সংখ্যা তো আমরা জানি যে যটা প্রোটন থাকবে তটাই ইলেকট্রন থাকবে। এইভাবে কিন্তু আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, যদি পারমাণবিক ক্রমাঙ্ক কত জিজ্ঞেস করে তো প্রোটন সংখ্যা যত ততই হবে তার পারমাণবিক ক্রমাঙ্ক। এইভাবে কিন্তু একটা পরমাণুকে সাংকেতিক আকারে প্রকাশ করা হয়, সাংকেতিক আকারে পরমাণু প্রকাশ। এই ছবি দেখেও কিন্তু আমরা পরমাণুর মধ্যস্থ কণাগুলোর সংখ্যাও আমরা নির্ণয় করতে পারব। তো এইবারে তো আমরা পরমাণুকে প্রকাশ করতে শিখে গেলাম, পরমাণুর মধ্যে বিভিন্ন কণাগুলোর অবস্থানও জেনে নিয়েছি। এখন আমরা যদি দেখি তাহলে বিভিন্ন মৌলের মধ্যে তার প্রোটন সংখ্যাটা কিন্তু আলাদা আলাদা হয়। যেমন আমরা সাপোজ হাইড্রোজেন কথা বলছি, তার একটাই প্রোটন থাকে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে, নিউট্রন কোনো থাকে না। তাহলে হাইড্রোজেনের, সাধারণ হাইড্রোজেনের ছবিটা যদি আঁকি, এইটাই একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন, এটার মধ্যে কিন্তু কোনো আর নিউট্রন নেই। কিন্তু আরও এক প্রকারের হাইড্রোজেন আছে যার ভর সংখ্যা 2, পারমাণবিক ক্রমাঙ্ক 1। তাহলে এর ছবিটা যদি আঁকি দেখতে পাবো কি, এর নিউক্লিয়াসে একটা প্রোটন তো আছে, আরও একটা নিউট্রনও আছে। তাহলে এটা একটা আছে, এটা একটা আছে, আর বাইরের পক্ষে কটা ইলেকট্রন থাকবে? একটা। তাহলে এই দুটো কিন্তু, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। আরও একটা হাইড্রোজেনের ছবি যদি আঁকি এরকম পাওয়া যায় প্রকৃতিতে, এটা কম পরিমাণে, এগুলো সাধারণত পাওয়া যায়, এগুলো কম পরিমাণে পাওয়া যায়। তো এর ছবিটা আঁকলে আমরা দেখতে পাবো কি, তার এখানে প্লাস রয়েছে 1, শূন্য রয়েছে 2, আর বাইরের পক্ষে রয়েছে যটা প্রোটন ঠিক তটাই ইলেকট্রন। কিন্তু নিউট্রন সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে এখানে নিউট্রন 0, কিছুই ছিল না, এখানে একটা হলো, এখানে দুটো হলো। তাহলে এই যে একই মৌল যাদের কিন্তু প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হওয়ার জন্য এই যে ভর সংখ্যা আলাদা হচ্ছে, এই যে মৌলগুলোকে আমরা বলছি যে আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলবো না, একই মৌলের যে বিভিন্ন পরমাণুগুলো যাদের ভর সংখ্যা আলাদা হবে, নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হবে, তাকে বলা হবে আইসোটোপ। ঠিক একই রকম আমরা অক্সিজেনেরও দুটো আইসোটোপ পাবো, 8, 16, 8, 17, এরকম অক্সিজেন দুটো আইসোটোপ। ক্লোরিনেরও দুটো আইসোটোপ পাবো, ক্লোরিন 17, ক্লোরিন 35, ক্লোরিন 17, ক্লোরিন 37, এইরকম দুটো আইসোটোপ। তাহলে আইসোটোপগুলোর এক্সাম্পল হিসাবে আমরা এইগুলো 1 নম্বর এক্সাম্পল একটা হাইড্রোজেন, 2 নম্বর এক্সাম্পল, 3 নম্বর এক্সাম্পল, এরকম আরও অনেক এক্সাম্পল আমরা পাবো। কার্বনেরও আইসোটোপ আছে, কার্বন 6, 12, 6, 14, এইরকম কার্বনেরও আইসোটোপ রয়েছে।
তো এই রকম মৌলগুলো ক্ষেত্রে আরও এক ধরনের রয়েছে আইসোটোপের মতোই, যেটা আমরা সাংকেতিক আকারে সহজে বোঝাতে পারবো, আইসোবার। আইসোবার কি জিনিস? বলে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যাদের কিনা ভর সংখ্যা একই হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, বইতেই রয়েছে যে আইসোবার সম্পর্কে। যেমন হাইড্রোজেনের যে 3 নম্বর যে আইসোটোপটা ট্রিলিয়াম, সাধারণ হাইড্রোজেন প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর ট্রিট্রিয়াম, এইটার একটা। আর হিলিয়াম যদি বলি 3,2, এটাও কিন্তু এই দুজনের দেখতে পাচ্ছি দুটো আলাদা মৌল, কিন্তু তাদের ভর সংখ্যা একই, তাহলে এরা পরস্পরের আইসোবার। আবার একটা আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন কার্বন 6,14 কথা বললাম, আবার নাইট্রোজেন 7,14, তাহলে এই যে দুজনের ভর সংখ্যা একই, তাহলে আইসোবারের এটা একটা এক্সাম্পল, যে ভিন্ন মৌলের যাদের ভর সংখ্যাগুলো একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা একই হয়ে গেছে, তো সেই রকম মৌলগুলোকে বলা হবে পরস্পরের আইসোবার। ঠিক সেই রকম আমরা আরো কয়েকটা এক্সাম্পল পাবো, যে আইসোটোন, যাদের ক্ষেত্রে আইসোবার মানে কি ভর সংখ্যা একই, আর এখানে আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা একই, অর্থাৎ একই মূল। আলাদা কি হবে? নিউট্রন আলাদা, নিউট্রন সংখ্যাটা আলাদা, তাহলে আইসোটোনের ক্ষেত্রে আমরা দেখব যে নিউট্রন একই থাকবে। নিউট্রন সংখ্যা যদি একই থেকে থাকে কোনো মৌলগুলোর মধ্যে, দুটো ভিন্ন ভিন্ন মৌলগুলো বিভিন্ন মৌলের পরমাণুগুলোর মধ্যে দেখি যদি নিউট্রন সংখ্যা একই আছে, তাহলে সেগুলোকে বলা হবে যে পরস্পরের আইসোটোন। তো এই রকম কয়েকটা জিনিস আমরা আজকের জানলাম। তো এরপরে আমাদের একটা ছোট্ট আইডিয়া, যে এই পদার্থের গঠনের যে মূল উপাদানটা হিসাবে আমরা যেটাকে জানলাম যে পরমাণু, এই পরমাণুটা বা কত ছোট। এই যে পরমাণু কথা বলছি, যার নিউক্লিয়াসে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, আর বাইরের কক্ষে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, তো এই পরমাণুটা বা কতটা ছোট, কতটা বড়, তার নিউক্লিয়াসটাই বা কত বড়, এটা একটা আমাদের যদি সাধারণ আইডিয়া পাওয়ার জন্য আমরা বলছি। তো আমরা পরমাণুটার ব্যাস কিন্তু প্রকৃতপক্ষে এই যে পরমাণুর ব্যাস, এই যে একটা পরমাণুকে একটা গোলাকার অংশ যদি ধরা হয়, ব্যাসটা প্রায় আংস্ট্রম অর্ডারের, অর্থাৎ 10⁻10 মিটার অর্ডারের হচ্ছে এর দৈর্ঘ্য। আর মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকছে, এই নিউক্লিয়াসের ব্যাসটা 10⁻15 মিটার অর্ডারের, অর্থাৎ দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াসের থেকে একটা পরমাণু প্রায় 10⁶ টাইমস বেশি, অর্থাৎ বা 10⁵ 1 লক্ষ গুণ বড়। তাহলে নিউক্লিয়াসের তুলনায় একটা পরমাণুর আকারটা 1 লক্ষ গুণের কাছাকাছি বা বড়। তাহলে আমরা যদি একটা ছোট্ট তুলনা করার চেষ্টা করি, কত বড় একটা মার্বেল গুটিকে যদি একটা নিউক্লিয়াস মনে করি, তাহলে 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট যে আমরা এরিয়াটা উৎপন্ন করতে পারবো, যদি একটা গোলকের 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট যদি একটা এরিয়া কল্পনা করি, সেটাই হচ্ছে পরমাণু। তাহলে বুঝতেই পারছো যে পরমাণু আর নিউক্লিয়াসের মধ্যে কতটা ছোট ডিফারেন্স রয়েছে। কিংবা আমরা যদি একটা ছোট্ট আইডিয়া পেতে চাই, যে আমরা যদি 1 মিলিগ্রাম সোনা নিয়ে থাকি, 1 মিলিগ্রাম যদি সোনার মধ্যে আমরা দেখবো যে 3 × 10⁸ হচ্ছে কি পরমাণু রয়েছে। সোনার পরমাণু কটি থাকবে? 3 × 10⁸ সংখ্যক, অর্থাৎ বুঝতেই পারছো 1 মিলিগ্রাম সোনার মধ্যে 3 × 10⁸ এত সংখ্যক পরমাণু রয়েছে, সোনার পরমাণু। তাহলে 50 মিলিগ্রাম সোনার মধ্যে প্রায় কটি পরমাণু আছে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। তো আমরা রাদারফোর্ডের পরীক্ষার পরমাণু মডেলটা যেটা আমরা এরপরে আলোচনাটা করব, সেটা উঁচু ক্লাসে। তো কেন আমরা সোনাকে ব্যবহার করছি, এর আগের ক্লাসে তো আমরা পদার্থের যে ধর্মটা আলোচনা করলাম, যে প্রসারণশীলতা অত্যন্ত বেশি হওয়ার জন্য সোনাকে খুব পাতলা করা সম্ভব, এবং পদার্থটাকে যখনই খুবই পাতলা করে দেব, তো সেই পাতলা অংশের মধ্যেই নিশ্চয়ই পরমাণুগুলো খুব একটা দুটো করে পরমাণু তারা সাজিয়ে থাকবে। সেই জন্যই কিন্তু রাদারফোর্ড কিন্তু পরমাণু মডেলের পরীক্ষা করার জন্য সোনাকে কিন্তু ব্যবহার করেছিলেন। তো এই রকমভাবে আজকে আমরা এই যে পদার্থের গঠন চ্যাপ্টারের প্রথম ক্লাসটা আজকে করলাম, যেখানে পরমাণুর গঠন সম্পর্কে জানলাম, পরমাণুগুলোর প্রকাশ করা হয় সাংকেতিক সাহায্যে কিভাবে জানলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি, বিভিন্ন কণাগুলোর আবিষ্কারের একটা ইতিহাস পড়েছি, পরমাণুর আবিষ্কারের একটা ইতিহাস জানলাম, কি করে পরমাণুর মধ্যে বিভিন্ন কণাগুলোকে সংখ্যাগুলোকে আলাদা আলাদা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে,
পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা এগুলো। তাছাড়া পরমাণুগুলো, বিভিন্ন মৌলের পরমাণুগুলোর মধ্যে একটা তুলনা করতে গিয়ে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এদের কথাটাও আমরা জেনেছি। তো সেইটা নিয়ে আজকের এই ক্লাসটা তোমরা ভালো করেই দেখবে।